ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব বা এই ভিডিওর যেটা মূল আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে রিসেন্টলি যে ডাব্লিউবি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে ভ্যাকেন্সি বার হয়েছে, সেই ভ্যাকেন্সিতে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটিতে জেনারেল নলেজের যে অংশটা তোমাদের আছে, তো এই জেনারেল নলেজের যে অংশটা তার পুরো ডিটেল সিলেবাসটা এবং এই পুরো ডিটেল সিলেবাসটা কিভাবে তোমরা কভার করবে এটি হচ্ছে আজকে আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। দেখো, এই যে পরীক্ষাটা ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, এটাকে যদি দেখা যায় তো মূলত তোমাদের এখানে চারটি সাবজেক্ট থাকে: ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, জিকে এবং জিএ। তো এই চারটি সাবজেক্টের সিলেবাসকে যদি প্রপারলি অ্যানালিসিস করো তাহলে একটা জিনিস দেখতে পাবে যে জিএ এবং জিকে, জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাসটা আছে এটি একটি প্রচুর বড় এবং প্রচুর ভাস্ট সিলেবাস। এখানে তুমি যতই পড়ো কিন্তু তাতে একটা খুব ভালো স্কোর করা কিন্তু অতটা সহজ নয় অন্যান্য সাবজেক্টের তুলনায়, কারণ এর সিলেবাসটা প্রচুর বড়। এর আন্ডারে কিন্তু অনেক সাবজেক্ট চলে আসে, সেই সব সাবজেক্টের আন্ডারে প্রচুর টপিক আছে। তো একটা প্রপার ওয়েতে বা একটা প্রপার স্ট্র্যাটেজির সাথে যদি আমরা এই জিকে বা জিএটাকে যদি ঠিকঠাকভাবে না পড়াশোনা করি, অতএব সেখান থেকে কিন্তু একটা ভালো স্কোর করা আমাদের জন্য খুব কিন্তু কঠিন বা খুব কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যাবে। ওকে, তো তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই জিকের সমস্ত ডিটেল সিলেবাসটা তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং এই পুরো ডিটেল সিলেবাসটা কীভাবে তোমরা প্রিপারেশন করবে বা কোন স্ট্র্যাটেজির সাথে প্রিপারেশন করবে সেটিও তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। এবারে দেখো, বোর্ডে আমি সব ইনফরমেশনগুলি পরপর আলোচনা করছি। দেখো, এখানে মূলত তোমাদের দুটো পরীক্ষা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডাব্লিউবি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল। ওকে, এবারে এখানে এই দুটো পরীক্ষার জিকে সিলেবাসটা আলোচনা করার আগে এই দুটো পরীক্ষার এক্সাম প্যাটার্নগুলো সম্বন্ধে আমরা একটা ধারণা নিয়ে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে কনস্টেবলের যে এক্সামটা, এখানে আগে দুটো পরীক্ষা হতো, প্রিলিমস এবং মেন্স। কিন্তু এই বছরে যে ভ্যাকেন্সি বার হয়েছে সেখানে এই সিস্টেমটাকে চেঞ্জ করে একটাই পরীক্ষা, একটা সিঙ্গেল এক্সাম করা হয়েছে, যেখানে তোমাদের মূলত চারটি সাবজেক্ট থাকবে। যেখানে থাকছে তোমাদের প্রথম জিএ, জিকে, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, দ্বিতীয় নম্বরে থাকছে ইংলিশ, তৃতীয় নম্বরে ম্যাথামেটিক্স আর চতুর্থ নম্বরে রিজনিং। এই চারটি সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে: জিএ, জিকে, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং রিজনিং। জিএ জিকেতে থাকবে তোমাদের 25 নাম্বার, ইংলিশে থাকবে 10 নাম্বার, ম্যাথামেটিক্সে থাকবে 25 নাম্বার এবং রিজনিংয়ে থাকবে 25 নাম্বার। টোটালি 85 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে এবং 15 নম্বরের ইন্টারভিউ হবে। এই টোটাল 100-র উপর তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ফাইনাল মেরিটটা তৈরি হবে। ওকে, এটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবলের তোমাদের এক্সাম প্যাটার্নটা। এখানে দেখতে পাচ্ছ জিএ জিকেতে কিন্তু 25 নাম্বার আসবে, মানে একটা ইম্পর্টেন্ট পোর্শন বা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু হচ্ছে জিএ এবং জিকেটা। ওকে, এই হলো ডাব্লিউবি কনস্টেবল। এবারে আসছি আমি কেপি কনস্টেবলের কথায় বা কলকাতা পুলিশ কনস্টেবল। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু সিস্টেমটা চেঞ্জ করা হয়নি। এখানে প্রিলিমস এবং মেন্স দুটো এক্সামই কিন্তু হবে। ওকে, দেখো, প্রথমে যে প্রিলিমস তোমাদের যে এক্সামটা হবে, এখানে 3টি সাবজেক্টের পরীক্ষা হবে। কি না, প্রথম থাকছে জিএ জিকে, ম্যাথামেটিক্স এবং রিজনিং। ওকে, জিএ জিকে, ম্যাথামেটিক্স, রিজনিং। জিএ জিকেতে থাকছে তোমাদের 40 নাম্বার। ওকে, ম্যাথামেটিক্সে থাকছে তোমাদের 30 নাম্বার এবং রিজনিংয়ে থাকছে তোমাদের 30 নাম্বার। টোটালি 100 নাম্বারের তোমাদের এই প্রিলিমস এক্সামটা হবে এবং এটা হচ্ছে একটা কোয়ালিফাইং ইন নেচার এক্সাম, মানে এর স্কোরটা তোমাদের ফাইনাল মেরিটে যোগ হবে না। ওকে, তারপর হবে তোমাদের মেন্স এক্সাম। মেন্স এক্সামের যে প্যাটার্নটা সেটা সেম ডাব্লিউপি কনস্টেবলের মতনই, সেম জিএ জিকে 25 নাম্বারের, ইংলিশ 10 নাম্বারের, ম্যাথামেটিক্স 25 নাম্বারের এবং রিজনিং 25 নাম্বারের। টোটাল 85 নাম্বারের পরীক্ষা, 15 নম্বরের ইন্টারভিউ। 100-র মধ্যে তোমাদের এখানেও ফাইনাল মেরিটটা তোমাদের তৈরি হবে। ওকে, এই হলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম প্যাটার্ন। দেখো, এগুলো হচ্ছে জেনারেল ইনফরমেশন, এগুলি অলরেডি তোমরা জানো, কিন্তু তাও সিলেবাসটা আলোচনা করার আগে এগুলোর সম্বন্ধে একটা ধারণা আমরা একটা নিয়ে নিলাম, যাতে বুঝতে পারি যে জিকেতে অ্যাকচুয়ালি জিকে একটা কত ইম্পর্টেন্ট একটা পোর্শন এই দুটো এক্সামেই। কারণ দেখো, এখানে প্রিলিমসে 40 নাম্বার, আবার মেন্সেও তোমাদের 25 নাম্বারের কিন্তু কোয়েশ্চেন আসবে জিএ এবং জিকে থেকে। ওকে, এরপরে আসছি এই ভিডিওটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ, যেখানে তোমাদের সাথে আলোচনা করব যে এই জিএ এবং জিকে সিলেবাসটা এবং সেটি কোন স্ট্র্যাটেজির সাথে তোমরা পড়াশোনা করবে। ওকে, দেখো, যেটা হচ্ছে জিকে সিলেবাস। ওকে, জিকে সিলেবাস, এখানে জিকে সিলেবাসে অনেকগুলি পরপর তোমাদের সাবজেক্ট চলে আসে। কি কি সাবজেক্ট আছে সেটা প্রথমে দেখে নাও। প্রথম যেটা আসে সেটা হচ্ছে হিস্ট্রি বা ইতিহাস। ওকে, প্রথম আসছে হিস্ট্রি। দ্বিতীয় নম্বরে তোমাদের থাকছে জিওগ্রাফি। ওকে, দ্বিতীয় নম্বর থাকছে জিওগ্রাফি বা ভূগোল। আমি পরে প্রতিটি সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করছি। থার্ড নম্বরে থাকছে কি না, পলিটি এবং ইকোনমি। এই দুটোকে আমি একসাথেই লিখেছি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। ওকে, তারপর থাকছে তোমাদের স্ট্যাটিক জিকে।
বা স্ট্যাটিক জেনারেল নলেজ, ঠিক। তারপর একটা ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট পার্টস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক। তারপর হচ্ছে কি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটি জেনারেল সায়েন্স, ওকে, জেনারেল সায়েন্স। তারপরে আসছে ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিটেল তথ্য, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিটেল তথ্য। আর লাস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট সেটি হচ্ছে কম্পিউটার, কম্পিউটার রিলেটেড কোশ্চেনও কিন্তু রিসেন্টলি ডাব্লিউবি ও কেপি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারগুলো যদি দেখো সেখানে দেখবে কম্পিউটার রিলেটেড কোশ্চেনও কিন্তু এই জিএ জিকের যে পার্টটা সেখানে কিন্তু এসেছে, ওকে। তাহলে এই হলো জিএ জিকের আন্ডারে যে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো। এরপরে আসছে এই প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলোর কথায়। দেখো ফার্স্ট আমি স্টার্ট করছি হিস্ট্রি থেকে বা ভারতের ইতিহাস থেকে। দেখো হিস্ট্রি থেকে প্রথমেই তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই আমি তোমাদের সাথে, যে বিশ্বের ইতিহাস বা ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ার এখানে খুব একটা প্রয়োজন কিন্তু নেই, ওকে। ভারতের ইতিহাসটা পুরোপুরি কিন্তু ডিটেলসই তোমাকে পড়তে হবে, তাতে এনশিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, বিশেষ করে আমাদের যে ফ্রিডম স্ট্রাগল আছে এই পুরো পোর্শনটাই কিন্তু তোমাকে ইতিহাসের ভালোভাবে কিন্তু ক্লিয়ার করতে হবে, ওকে। এবার এর মধ্যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো হচ্ছে সেটি হচ্ছে যেমন এনশিয়েন্ট ইন্ডিয়াতে তুমি যদি যাও সেখানে কি থাকছে না, প্রথম যেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা এবং আমাদের হরপ্পা সভ্যতা, এই যে সভ্যতাগুলো আমাদের দেশে তৈরি হয়েছিল এই সভ্যতাগুলো সম্বন্ধে সমস্ত ডিটেল তথ্য, ওকে, ফার্স্ট। দ্বিতীয় নম্বরে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা ইন জেনারেলি একটু ইগনোর করে দিই, যেটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে ইতিহাসটা, পাল চোল, এই যে ইতিহাসটাকে আমরা দেখবে পড়ার সময় একটু ইগনোর করে যাও, কিন্তু দেখবে যে কোনো এক্সামে ইতিহাস থেকে কোশ্চেন এলেই কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাস থেকে একটা দুটা কোশ্চেন দেয়। তার জন্য আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে দক্ষিণ ভারতের যে ইতিহাসটা সেটা কিন্তু ইগনোর না করে সেটিকে কিন্তু ভালোভাবে পড়বে, ওকে। এই হলো তোমাদের এনশিয়েন্ট ইন্ডিয়া। এরপর আসছি আমি মেডিভেল ইন্ডিয়াতে। দেখো মেডিভেল ইন্ডিয়াতে বলতে গেলে যে পুরো মেডিভেল ইন্ডিয়াটাই ইম্পর্টেন্ট, কিন্তু যে মোগল পিরিয়ডটা একটু ভালোভাবে পড়বে, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। ওকে। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আমাদের মডার্ন ইন্ডিয়া, মানে 1857 মহাবিদ্রোহের থেকে মোটামুটি 1947 আমাদের স্বাধীনতা পর্যন্ত এই যে পুরো পিরিয়ডটা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পিরিয়ড এবং হিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই পিরিয়ডটা থেকেই আসবে। এবার এই পিরিয়ডটা থেকে তোমরা কি পড়বে, প্রথম যে টপিকটা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে সেটি হচ্ছে মহাত্মা গান্ধী রিলেটেড সমস্ত কোশ্চেন। সে কখন ভারতে এসেছিল, আইন অমান্য আন্দোলন কখন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল, তার রিলেটেড সমস্ত জিনিস কিন্তু তোমাদেরকে ভালোভাবে ডিটেলসলি পড়তে হবে। তার রিলেটেড কোনো না কোনো কোশ্চেন কিন্তু আসবে, এটা একদম গ্যারেন্টি, ওকে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস এবং বিভিন্ন যে জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন অধিবেশনগুলো হয়েছিল এগুলো কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশনগুলো পড়তে খুব ভালোভাবে কিন্তু তোমাকে পড়তে হবে, ওকে। আর থার্ড নম্বরে কি হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের বাংলার ইতিহাসটা। দেখো বাংলার ইতিহাসটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস এই ধরনের পরীক্ষাগুলোর জন্য, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, কারণ দেখবে এই ধরনের পরীক্ষাতে কিন্তু বাংলার ইতিহাস থেকে কোশ্চেন আসে। বাংলার ইতিহাস বলতে যেমন পানিপথের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপর তোমার সিরাজদৌল্লা, তারপর তোমার মুর্শিদ কুলি খাঁ, এই যে টপিকগুলো এগুলো কিন্তু এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অতএব বাংলার ইতিহাসটা কিন্তু তোমরা মোটামুটিভাবে ভালোভাবে একটু পড়ে যাবে, ওকে। এই হলো হিস্ট্রি বা ইন্ডিয়ান হিস্ট্রি সম্বন্ধে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো, ওকে। এরপরে আসছি আমি জিওগ্রাফির কথায় বা ভূগোলের কথায়। দেখো ভূগোল বলতে প্রথমে আর এখানেও একটা জিনিস ক্লিয়ার করে দিই, বিশ্বের যে ভূগোলটা সেটা এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে ভূগোলে মোটামুটি ভারতবর্ষের ভূগোল এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলটা যদি ঠিকঠাক মতো পড়ো তাহলেই দেখবে এখানে মোটামুটি ভূগোলের সিলেবাসটা পুরো তোমার কভার হয়ে যাবে। আর তার সাথে কি একটা জিনিস পড়তে হবে তোমাদেরকে, সেটি হচ্ছে ন্যাচুরাল জিওগ্রাফি বা প্রাকৃতিক ভূগোল, মানে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে টপিকগুলো যেগুলো ন্যাচুরাল জিওগ্রাফির আন্ডারে আসে সেই টপিকগুলো কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে, সেখান থেকে কিন্তু জিওগ্রাফিতে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ওকে। তারপরে আসছি তোমার পলিটি এবং ইকোনমি। দেখো পলিটি এবং ইকোনমি থেকে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে খুব একটা কিছু ডিপ কোশ্চেন কিন্তু এখান থেকে আসে না। বেসিক যদি পলিটি ইকোনমি জিনিসগুলো পড়ে নেওয়া যায় তাহলেই সিলেবাসটা কভার করা যায়। দেখো পলিটির বলতে প্রথমেই বলে দিই তোমাদেরকে যেগুলো পড়তে হবে সেগুলি হচ্ছে আমাদের সংবিধানের ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো, ঠিক, বা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের হাতে কি পাওয়ার আছে এই জিনিসগুলো, ঠিক আছে, সুপ্রিম কোর্ট, তারপরে আমাদের কনস্টিটিউশন যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে তোমার সোর্স অফ কনস্টিটিউশন, আমাদের দেশে যে সমস্ত কনস্টিটিউশনে যে সমস্ত তোমার ধারাগুলো আছে বা যে সমস্ত আর্টিকেলগুলো সেগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমার
এই পলিটির ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরে আসছি আমি ইকোনমির কথা। দেখো ইকোনমির থেকে কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেক কম আসে। বেসিক ইকোনমির যে ফ্যাক্টরগুলো সেগুলো মোটামুটি পড়লেই হবে। যেমন জিডিপি, এনএনপি, এনডিপি, এগুলোর ফুল ফর্ম কি, জিডিপি কীভাবে ক্যালকুলেট করা হয়, সারা বিশ্বের হিসাবে ভারতবর্ষের জিডিপি নাম্বার কত, এগুলো বা আমাদের দেশের যে অর্থব্যবস্থা সেখানে আরবিআইয়ের রোল কি, আরবিআইয়ের বর্তমান গভর্নরকে বা প্রথম গভর্নরকে, এই যে বেসিক জিনিসগুলো ইকোনমির, সেগুলো পড়লেই কিন্তু তোমাদের হবে। ইকোনমি এবং পলিটিটা খুব একটা ডিটেলসে পড়ার কিন্তু কোনো দরকার এখানে নেই। ওকে, তারপরে আছে স্ট্যাটিক জিকে। কিন্তু স্ট্যাটিক জিকের যে পার্টটা সেটা আমি তোমাদের সাথে পরে ডিসকাস করছি, একটু তারপরে টপিকগুলো প্রথমে তোমাদের সাথে ডিসকাস করে নিই। ওকে, তারপরে দেখো আসছে কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এই যে টপিকটা, এখানে কোনো ইম্পর্টেন্ট টপিক বলা তো সম্ভব নয়। এখানে তোমাদেরকে যেটা করতে হবে বেসিক্যালি, যে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। বিগত এক বছরের যদি কারেন্ট অ্যাফেয়ার পড়ো, সেক্ষেত্রে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটো এক্সামের ক্ষেত্রে কিন্তু এনাফ। ওকে, এখানে আলাদা কিচ্ছু পড়ার দরকার নেই, বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক, তারপরে আসছি তোমাদের জেনারেল সায়েন্স। দেখো এই যে টপিকটা, এই টপিকটাতে কিন্তু আগে যখন পুলিশের এক্সাম হতো, এই ধরনের এক্সামগুলো হতো তখন কিন্তু জেনারেল সায়েন্স থেকে খুব একটা কোয়েশ্চেন কিন্তু আসতো না। কিন্তু রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো, যদি তুমি পুলিশের পরীক্ষাগুলো অ্যানালিসিস করো, সেখানে দেখবে জেনারেল সায়েন্সের পার্টটায় কিন্তু একটু বাড়ানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। ওকে, তার জন্য জেনারেল সায়েন্সের যে পার্টটা, এই পার্টটায় কিন্তু খুব গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদেরকে পড়াশোনা করতে হবে। দেখো জেনারেল সায়েন্সের আন্ডারে মূলত তোমাদের 4টি সাবজেক্ট আছে, যেটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স। 4টি সাবজেক্টকে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে ডিটেলসের সাথে কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসবে। ওকে, ঠিক, তারপরে আসছি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পার্টটা। দেখো এই যে পার্টটা, এটা এই ধরনের এক্সামে কিন্তু আসে, কারণ যে বিগত বছরের কোশ্চেন পেপার অ্যানালিসিস করলে দেখবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কোশ্চেন এসেছে। ওয়েস্ট বেঙ্গলে কী পড়বে? দেখো ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, ওয়েস্ট বেঙ্গলের ইতিহাস, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম, আমাদের পশ্চিমবঙ্গে কটা জেলা আছে, সেই সব জেলার সদর দপ্তর কোথায়, এগুলো আমাদের পশ্চিমবঙ্গের, তারপর তোমার রাজ্যের পশু কী, রাজ্যের বৃক্ষ কী, এই ধরনের যে টপিকগুলো কিন্তু আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে হবে। ওকে, তারপর হচ্ছে তোমাদের কম্পিউটার। দেখো কম্পিউটার থেকেও কিন্তু এই পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে, কিন্তু কম্পিউটারেও বলে দিই, কম্পিউটারে খুব একটা ডিটেলস কিছু পড়ার দরকার নেই। বেসিক কম্পিউটারের জিনিসগুলো তোমাকে জানতে হবে, যে র্যাম, রম, এগুলোর ফুল ফর্ম কি, সিপিইউর ফুল ফর্ম কি, ফার্স্ট জেনারেশন কম্পিউটার কখন এসেছিল, সেকেন্ড জেনারেশন কম্পিউটার কখন এসেছিল, এই ধরনের যে বেসিক জিনিসগুলো, এগুলো পড়লেই কিন্তু কম্পিউটারের সিলেবাসটা তোমাদের কভার হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে বলে দিই, কম্পিউটারের যে টপিকটা, এটা কিন্তু তোমরা ইগনোর করবে না, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। এখান থেকে কিন্তু দেখবে 1-2টা কোয়েশ্চেন কিন্তু আসবে, এটা একদম 100% গ্যারেন্টি। ওকে, এরপরে আসছি আমি স্ট্যাটিক জিকের কথায়। দেখো স্ট্যাটিক জিকের যে পার্টটা, এটা কিন্তু একটু বড় পার্ট, এবং এই ধরনের পরীক্ষাতে দেখবে, পিএসসির পরীক্ষা হোক বা পুলিশের পরীক্ষা হোক, সেখানে কিন্তু জিকের বেশিরভাগ যে কোশ্চেনটা থাকে, সেখানে দেখবে স্ট্যাটিক জিকের পার্টটা একটু বেশি থাকে। তার জন্য স্ট্যাটিক জিকেতে অনেক ইম্পর্টেন্ট টপিক আসে, এবং সেই ইম্পর্টেন্ট টপিকগুলো আমি আমার খাতাতে তোমাদের জন্য নোট ডাউন করে রেখেছি। তো সেখান থেকে আমি তোমাদের সাথে প্রতিটি স্ট্যাটিক জিকের কী ইম্পর্টেন্ট টপিক হতে পারে, সেগুলো তোমাদের সাথে আলোচনা আমি করে দিচ্ছি। ওকে, দেখো স্ট্যাটিক জিকের প্রথম যে ইম্পর্টেন্ট তোমাদের কাছে টপিকটা থাকছে, সেটি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলি এবং তাদের রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। ওকে, বিশেষ করে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে, সেগুলোর রাজধানী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, এটা হচ্ছে একটা ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, দ্বিতীয় নম্বরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। রিসেন্টলি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, মানে যে আরবিআইয়ের গভর্নর যদি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বা ইউনাইটেড নেশনের চিফ যদি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যে সমস্ত ইম্পর্টেন্ট রিসেন্ট যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়, সেগুলো। ওকে, তৃতীয় নম্বরে হচ্ছে সেন্সাস 2011। সেন্সাস 2011টা কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটি একটি স্ট্যাটিক জিকের খুব ইম্পর্টেন্ট একটি টপিক, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তারপরে হচ্ছে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য। আমাদের দেশে কোন জাতীয় উদ্যান বা কোন অভয়ারণ্যটি কোন রাজ্যে আছে, সেটি কিসের জন্য বিখ্যাত, এই টপিকটা। ওকে, তারপরে আসছি হ্রদ, জলপ্রপাত, বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্র। এই 4টি জিনিস, হ্রদ, জলপ্রপাত, বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্র, এগুলি কোন রাজ্যে আছে, কোন নদীর উপর তৈরি করা হয়েছে, এটা। ওকে, তারপরে হচ্ছে তোমার নৃত্য এবং উৎসব। বিভিন্ন রাজ্যে যে সমস্ত নৃত্যগুলো আছে এবং উৎসবগুলো আছে, সেগুলো ইম্পর্টেন্ট।
ওকে। তারপরে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, কোনো একটা তোমাকে নাম দিয়ে দিল, সে তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে। তারপরে বিভিন্ন ফুল ফর্মগুলো ইম্পর্টেন্ট, যেমন প্রথমে যে তোমাদের বললাম সিপিইউর ফুল ফর্ম, রমের ফুল ফর্ম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর আমাদের যে সমস্ত আমাদের দেশে যে সমস্ত বন্দরগুলি আছে সেগুলি কোন রাজ্যে অবস্থিত, এই বলছি যেটা যেখান থেকে দেখবে পুলিশের এক্সামে কোশ্চেন আসে, যেটা হচ্ছে স্পোর্টস বা খেলাধুলা রিলেটেড কিন্তু কোশ্চেন আসে। অতএব খেলাধুলার সমস্ত স্ট্র্যাটেজিকে তোমাকে খুব ভালোভাবে পড়ে যেতে হবে। ওকে। তারপরে হচ্ছে ভারতের প্রথম মহিলা ও পুরুষ, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে, বা প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, প্রথম মহিলা এবং প্রথম পুরুষ, ঠিক। তারপরে আমাদের দেশে যে সমস্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো আছে, কোন সাইটটা কোন রাজ্যে আছে, সেটা কত সালে ইউনেস্কোর দ্বারা ডিক্লেয়ার করা হয়েছিল, এগুলো। তারপরে হচ্ছে রামসার সাইট, কতগুলি রামসার সাইট আছে, কোন রামসার সাইটটা কোথায় আছে, এটা একটা ইম্পর্টেন্ট। তারপর আমাদের দেশে আমাদের দেশে এবং বিশ্বে দীর্ঘতম, উচ্চতম এবং বৃহত্তম, সারা বিশ্বের বৃহত্তম বা উচ্চতম শৃঙ্গ কি, আমাদের পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি, ভারতের উচ্চতম শৃঙ্গ কি, এগুলো ইম্পর্টেন্ট। ওকে। এরপরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গবেষণা কেন্দ্র, বিভিন্ন যে গবেষণা কেন্দ্রগুলি আছে, মানে ধানের গবেষণা কেন্দ্র কোথায় আছে, পাটের গবেষণা কেন্দ্র কোথায় আছে, এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে কে কোন বিষয়ের সাথে যুক্ত, মানে তোমাকে কোনো একটা নাম দিয়ে দিল, তিনি কিসের সঙ্গে যুক্ত, তিনি বিজ্ঞানের সঙ্গে যুক্ত, তিনি খেলাধুলার সাথে যুক্ত, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে হচ্ছে মিলিটারি এক্সারসাইজ, আমাদের ভারতীয় সেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি এবং আর্মি যে সমস্ত মিলিটারি এক্সারসাইজগুলো করে বিভিন্ন দেশের সাথে, সেগুলোর কি নাম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে। তারপরে হচ্ছে বুকস অ্যান্ড অথার, যে রিসেন্টলি যে সমস্ত বইগুলো প্রকাশিত হয়েছে এবং আগেরও যে সমস্ত ফেমাস বইগুলো আছে সেই বইগুলোর নাম এবং তাদের অর্থাৎ বা তাদের লেখককে। ওকে। তারপরে হচ্ছে হেডকোয়ার্টার, বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে তার হেডকোয়ার্টারগুলো কোথায়, যেমন IMF-এর হেডকোয়ার্টার কোথায়, বা UN-এর হেডকোয়ার্টার কোথায়, সার্কের হেডকোয়ার্টার কোথায়, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। ওকে। তারপর বিভিন্ন দেশের ক্যাপিটাল এবং কারেন্সি, ওকে, বিভিন্ন দেশের রাজধানী এবং তার মুদ্রা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আর লাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, বা বিভিন্ন যে আমাদের রাজ্য সরকারের পরীক্ষা, সেখানে দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, যেগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত বিভিন্ন যে গভর্নমেন্ট স্কিম বা বিভিন্ন সরকারি যে যোজনাগুলো আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে। তাহলে এই হলো মোটামুটি তোমার স্ট্যাটিক জিকের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এই টপিকগুলো মোটামুটি পড়লেই তোমার স্ট্যাটিক জিকের যে পোর্শনটা সেটা কিন্তু তোমার ইজিলি কভার কিন্তু হয়ে যাবে। ওকে। এবার দেখো স্ট্যাটিক জিকের এই টপিকগুলো শুনে অনেকেই বলতে পারে যে এতগুলো টপিক আমি বলে দিলাম, হ্যাঁ তোমাদের সাথে আমি একটু বেশি টপিকে আলোচনা করলাম, কারণ দেখো এই পরীক্ষাগুলো হওয়ার জন্য কিন্তু এখন অনেকটা সময় তোমাদের হাতে আছে, কারণ এখন ভোটের রেজাল্টের পরেই কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোর সমস্ত প্রসেস চালু হবে। অতএব যখন আমাদের হাতে সময় আছে সেই সময়টা ইউটিলাইজ করে আমরা একটু বেশি পড়াশোনা করেই যদি পরীক্ষা দিতে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে। তাই তোমাদের সাথে আমি একটু বেশি টপিকই তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। ওকে। ঠিক, তাহলে এই হলো এই যে সাবজেক্টগুলো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, এই টপিকগুলো সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এবারে এই যে টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস তো আমি করে দিলাম, কিন্তু এগুলো এবারে তোমরা পড়বে কিভাবে, বা এই যে এত বড় বড় টপিকগুলো এগুলো কভার কিভাবে করবে। দেখো প্রথম যে কাজটা তোমাদের করতে হবে এবং করলে খুবই ভালো হয়, যে এখানে এই যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল এবং কম্পিউটার, এই যে 5টি সাবজেক্ট, এই 5টি সাবজেক্টের আলাদা আলাদাভাবে খাতা তৈরি করা, বিভিন্ন টেক্সট বুক বা ভালো ভালো বই থেকে সোর্স নিয়ে তোমাকে 5টি সাবজেক্টের নিজের হাতে কিন্তু খাতা তৈরি করতে হবে। এর থেকে ভালো নোটস আমার মনে হয় কিচ্ছু হতে পারে না, কারণ দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউবের দ্বারা কিন্তু প্রচুর নোটস তোমাদের কাছে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু এত যদি নোটস তোমার কাছে ইজিলি অ্যাভেলেবেল তো আছে, কিন্তু এত নোটস কি তো তোমার পক্ষে পড়া সম্ভব? দেখো আমাদের ব্রেনের তো একটা ক্যাপাসিটি আছে, তার থেকে বেশি কিন্তু আমরা পড়তে পারবো না। তার জন্য নোটস তো নেওয়া হবে, কিন্তু সেখান থেকে পড়া কিন্তু হবে না। তার জন্য তোমাদেরকে আমি বলবো বেশি না ঘেটে, বেশি এখান থেকে নোটস না নিয়ে তোমরা এই 5টি সাবজেক্টের নিজের হাতে নোটস তৈরি করো। দেখবে নিজের হাতে নোটস যেটা তুমি তৈরি করবে সেটা কিন্তু তোমার মনেও থাকবে ভালো, মেমোরাইজ থাকবে ভালো। আর দেখবে প্রচুর নোটস আর তোমার কিছু মনেই থাকলো না, তাহলে অমর নোটসের তো কোনো দাম নেই। তার জন্য যদি সম্ভব হয়
5টি সাবজেক্টের খাতা তৈরি করো এবং এই যে খাতাগুলো দেখবে তোমরা একবার পরিশ্রম করে তৈরি করবে এবং শুধু এই পরীক্ষার জন্য নয়, যে কোনো পরীক্ষাতেই দেখবে তোমার ওই নোটসগুলো কিন্তু তোমার কিন্তু কাজে লেগে যাবে, ঠিক। এবং দেখো এবার দেখো নোটস তো তুমি তৈরি করলে, এবার শুধু নোটস তৈরি করলেও কিন্তু হবে না, তার পিছনে তোমাকে নোটস তৈরি করার সাথে সাথে কিন্তু যে টপিকটা তুমি নোটস তৈরি করছো সেটি কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে রিভাইজ করতে হবে। রিভাইজটা কীভাবে করবে দেখো, মনে করো প্রথমে তুমি হিস্ট্রি শুরু করলে মনে করো ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন যে অধিবেশনগুলো আছে সেই অধিবেশনগুলো ভালোভাবে একটা খাতায় তুমি নোট ডাউন করলে পরপর। এবারে কি করবে, যেদিন তুমি নোট ডাউন করছো সেই দিনই সেই দিন রাত্রেবেলায় একবার সেই টপিকটা কিন্তু ভালোভাবে প্রথমে একবার রিভাইজ করে নাও, ওকে ফার্স্ট। তারপরে কী করবে না, উইকলি বেসিস প্রতি সপ্তাহে একবার করে করে সেই টপিকগুলো তোমাকে কিন্তু বারবার করে রিভাইজ কিন্তু করতে হবে। এভাবে করলে দেখবে কি হবে না, তোমার কিন্তু মনে থাকবে ভালো, মানে অ্যাকচুয়ালি পুরো সিলেবাসটা কমপ্লিট হবে। আর না হলে কি হবে, দেখবে পরপর ওইভাবে তুমি নোট বানিয়ে গেলে কিন্তু মনে কিন্তু কিছু থাকলো না। এই সিস্টেমেটিক ওয়েতে যদি তুমি বারবার রিভাইজ করে দেখবে এই নোটসগুলো তৈরি করো, সেক্ষেত্রে কি হতো, নোটসটা বানাতে একটু সময় বেশি লাগবে বা সিলেবাসটা কমপ্লিট করতে তোমার সময় একটু বেশি লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসটা তোমার কমপ্লিট হবে, ওকে। না হলে ওই নোটস বানানো তকই তুমি কিন্তু সীমিত থেকে যাবে, ওকে। ফার্স্ট কাজ তোমাকে এটা করতে হবে। দ্বিতীয়, এই যে 7টি সাবজেক্ট, এই 7টি সাবজেক্টের মধ্যে তোমরা শুরু কোথার থেকে করবে, বা র্যান্ডামলি কি হিস্ট্রি জিওগ্রাফি এভাবে শুরু করবে? দেখো, এভাবে যদি শুরু করো তাহলে কিন্তু তোমার ঠিকঠাক প্রিপারেশন কিন্তু হবে না এবং তোমাকে কিন্তু প্রচুর বড় সিলেবাসটা কভার করতে হবে। তার জন্য আমার যে রেকমেন্ডেশন থাকবে তোমাদের কাছে, যে এই যে দুটো টপিক, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, এই দুটো টপিক থেকে তোমরা কিন্তু স্টার্ট করো, শুরুটা কিন্তু করো স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে। তার মূল কারণ যেটা হচ্ছে যে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে অনেক পার্ট, মানে স্ট্যাটিক জিকেটা তো যখন তুমি কমপ্লিট করবে তখন কিন্তু এই যে সাবজেক্টগুলো, বাকি যে সাবজেক্টগুলো আছে, বাকি সাবজেক্টগুলো দেখবে অনেক টপিক কিন্তু তোমার ওইখানেই কভার হয়ে যাবে। মানে দেখো, উদাহরণ হিসেবে দু একটা জিনিস আমি বলছি। যেমন দেখো, স্ট্যাটিক জিকের আন্ডারে তুমি হিস্ট্রির বিভিন্ন যুদ্ধগুলো তুমি কিন্তু পড়ে নিতে পারো। যে বই থেকে তুমি স্ট্যাটিক জিকে পড়বে সেই স্ট্যাটিক জিকেতেই থাকবে, দেন দেখবে ইতিহাসের বিভিন্ন যে যুদ্ধগুলো আছে, যে ইম্পর্টেন্ট যুদ্ধগুলো আছে, সন্ধিগুলো আছে, সেগুলো কিন্তু থাকে। অতএব স্ট্যাটিক জিকের সাথেই তোমার হিস্ট্রির একটা টপিক কভার হয়ে গেল, ওকে। দ্বিতীয় নম্বর, স্ট্যাটিক জিকেতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক বললাম, যেটি বৃহত্তম উচ্চতম বা নদী বাঁধ, এই টপিকটা বললাম। দেখো, এই টপিকটা স্ট্যাটিক জিকেরও টপিক আবার জিওগ্রাফিরও টপিক, জিওগ্রাফির আন্ডারে তো এটা পড়ে। অতএব দেখো, জিওগ্রাফিরও একটা টপিক তোমার কিন্তু কভার হয়ে গেল, ওকে। এবারে দেখো, স্ট্যাটিক জিকেতে আরেকটা টপিক তোমাদেরকে বললাম যে ভারতের প্রথম মহিলা এবং প্রথম পুরুষ। এবার এই যে প্রথম মহিলা এবং প্রথম পুরুষ, এটা দেখবে অনেকটা পলিটিক্যাল সায়েন্স বা পলিটিতেও কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অতএব পলিটির একটা টপিক তোমার কিন্তু কভার হয়ে গেল, ওকে। স্ট্যাটিক জিকে যখন পড়বে তখন দেখবে কে কোনটা আবিষ্কার করেছে, ঠিক আছে, কে কোনটা রেডিওকে আবিষ্কার করেছে, তারপরে তোমার অ্যাটম বোমকে আবিষ্কার করেছে, এই যে বিভিন্ন আবিষ্কারকগুলো, এগুলো স্ট্যাটিক জিকেরও একটা পার্ট, আবার জেনারেল সায়েন্সেরও পার্ট। অতএব জেনারেল সায়েন্সের কিছু টপিক তোমার এখানে কভার হয়ে যাবে। তারপরে যখন স্ট্যাটিক জিকে পড়বে, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড স্ট্যাটিক জিকেটা নিশ্চয়ই পড়বে, বা পশ্চিমবঙ্গ রিলেটেড, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটা, পশ্চিমবঙ্গেতে কোন নদী আছে, এটা পড়বে। অতএব পশ্চিমবঙ্গেরও কিন্তু অনেকটা টপিক তোমার স্ট্যাটিক জিকেতেই কভার হয়ে যাবে, ওকে। স্ট্যাটিক জিকে যখন পড়বে তখন দেখবে কম্পিউটারের কিছু ফুল ফর্ম তোমার কভার হয়ে যাবে, র্যাম, রম, সিপিইউ, এই যে ইম্পর্টেন্ট যে ফুল ফর্মগুলো সেগুলোও কভার হয়ে যাবে। অতএব স্ট্যাটিক জিকে যখন পড়বে দেখবে কম্পিউটারের কিছু টপিক কিন্তু কভার হয়ে যাবে। তার জন্য প্রথমেই যদি স্ট্যাটিক জিকেটাকে তোমরা কিন্তু পড়ো, দেখবে বাকি সাবজেক্টগুলোর কিছু টপিক তোমার কিন্তু অলরেডি তুমি কভার সেখানেই কিন্তু করে নেবে। তার জন্য প্রথম শুরু করো স্ট্যাটিক জিকের থেকে, আর তারপরে এবারে আসো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা এই দুটো টপিক দিয়ে শুরু করো। এবং এই দুটো টপিককে কিভাবে তোমরা পড়বে না, এই দুটো টপিক তোমরা একটু লিঙ্ক করে পড়বে। এবার লিঙ্ক করে কিভাবে পড়বে, দেখো, মনে করো তোমরা পড়ছো যে ইসরো কোনো একটা নতুন মিশন লঞ্চ করেছে,
তার সমস্ত ডিটেল তথ্যগুলো তোমরা পড়ছো। এবার এই যে ইসরো যে নতুন মিশনটা লঞ্চ করেছে, এটা তো তুমি চলে গেল কারেন্ট অ্যাফেয়ারের একটা টপিক, কিন্তু সেখানেই যখন তুমি ইসরোর সেই মিশনটা নিয়ে পড়ছো, সেখানেই তুমি পড়ে নাও যে ইসরোর বিভিন্ন ইতিহাসটা সম্বন্ধে, ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, এই টপিকটা যদি তুমি পড়ে নাও, দেখবে এই টপিকটা আবার চলে গেল স্ট্যাটিক জিকের আন্ডারে। তো এইভাবে যদি দুটো টপিককেই তোমরা যদি একসাথে লিঙ্ক করে পড়ো, স্ট্যাটিক জি এবং কারেন্ট অ্যাফেয়ারটাকে, তাহলে দেখবে খুব কম সময়ে তোমরা কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার এই দুটোকে তোমরা ইজিলি কভার করতে পারবে। ওকে, তাহলে এই হলো প্রথমে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার থেকে শুরু করো। এরপরে তোমরা চলে যাও এখানে জিওগ্রাফি, পলিটি ইকোনমি, ওকে, ওয়েস্ট বেঙ্গল এবং কম্পিউটার, এই চারটি টপিকে। ওকে, জিওগ্রাফি, পলিটি ইকোনমি, ওয়েস্ট বেঙ্গল এবং কম্পিউটার। তার মূল কারণ যেটা হচ্ছে যে এই যে চারটি সাবজেক্ট বললাম, এই চারটি সাবজেক্টের কিন্তু যে সিলেবাসটা আছে সেটি কিন্তু একটু ছোট সিলেবাস, তুলনামূলক ছোট সিলেবাস, এবং স্ট্যাটিক জিকের সাথে সাথেই কিন্তু অনেকটা এই সাবজেক্টগুলো অনেক টপিক তুমি অলরেডি কভার করে ফেলেছো। তার জন্যই দেখবে যে এই চারটি সাবজেক্টে তুমি কিন্তু ইজিলি বা খুব কম সময়ে এই সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে পারবে। ওকে, তার জন্য তারপরে জিওগ্রাফি, পলিটি ইকোনমি, ওয়েস্ট বেঙ্গল ও কম্পিউটারটা পড়ে নাও। তারপরে আসো দুটো বড় সাবজেক্ট যেগুলো সিলেবাসটা বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হিস্ট্রি এবং জেনারেল সায়েন্সে। যে হিস্ট্রি এবং জেনারেল সায়েন্সে কিন্তু তারপরে তোমাকে আসতে হবে, এবং তুমি যে নোটসটা বানিয়েছো সেখানে কিন্তু তোমাকে ভালোভাবে কিন্তু পড়তে হবে। ওকে, এইভাবে কিন্তু তুমি এই সিলেবাস, এই যে সাবজেক্টগুলো 8টি সাবজেক্ট, এই 8টি সাবজেক্টকে তুমি যদি কভার করো, তাহলে দেখবে ইজিলি কিন্তু তুমি 8টি সাবজেক্টকে কভার করতে পারছো। তুলনামূলক যদি তুমি র্যান্ডামলি পরপর পড়ো, সেক্ষেত্রে তোমার সময়টাও বেশি লাগবে এবং তোমার মাইন্ডের উপর এক্সট্রা প্রেশার কিন্তু সৃষ্টি হবে। ওকে, তাহলে এই হলো সমস্ত সিলেবাসটা। এরপরে তুমি কিভাবে এগুলো প্র্যাকটিস করবে? দেখো, প্র্যাকটিসের জন্য প্রথম তোমাকে যেটা করতে হবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারকে, প্রতিটি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার শুধু ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের নয়, ডাব্লিউবি পিআরবি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করে, ঠিক আছে, ডাব্লিউবি কনস্টেবল, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপিএসআই, তারপরে তোমার এক্সাইজ, জেল পুলিশ, এই সমস্ত পরীক্ষার যা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ, যত বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাচ্ছ, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস কিন্তু করতে হবে। দেখো, সেগুলোকে যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে কি হবে না, তোমার কাছে একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে যে কী ধরনের কোশ্চেন থাকে এই ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের পরীক্ষাতে। দেখো, ডাইরেক্ট যে কোশ্চেন রিপিটেশন হবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, বা না হওয়ার সম্ভাবনাই বেশি, কিন্তু কোশ্চেনের টাইপটা কী হবে না, সেই ধরনেরই হবে। মানে যে কোশ্চেনগুলি এসেছিল তার সেগুলো রিলেটেড যে কোশ্চেনগুলো, সেগুলো যদি প্রথমে ক্লিয়ার করতে হবে। প্রতিটি কোশ্চেন যে 4টি করে অপশান থাকে, সে অপশান রিলেটেড কোশ্চেন কী হতে পারে সেগুলোকে ভালোভাবে ক্লিয়ার করো। এভাবে যদি দেখবে পড়াশোনা করো, তাহলে দেখবে সেখান থেকে কিছু কোশ্চেন কিন্তু তুমি ইজিলি কমন পেতে পারো। ওকে, আর লাস্টলি তোমাকে কী করতে হবে না, এমসিকিউ কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রতিটি সাবজেক্টের টপিক ওয়াইজ এমসিকিউ কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে একটা টপিক, যে টপিকটা তুমি পড়লে সেই টপিক থেকে কী কী কোশ্চেন আসতে পারে, এবং সেই কোশ্চেনে কী কী অপশান থাকতে পারে। অপশানগুলো তোমার মাইন্ডে ভালো স্টিক করবে, এবং সেখান থেকে যদি তুমি পরীক্ষাতে কোশ্চেন আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। ওকে, ঠিক, তাহলে এই যে স্টেপগুলো তোমাদের সাথে আলোচনা করলাম, এই স্টেপগুলো যদি তোমরা ভালোভাবে ফলো করো, তাহলেই দেখবে কিন্তু এই যে জিকের যে সিলেবাসটা, এই দুটো পরীক্ষার জন্য ইজিলি এবং খুব কম সময়ে তোমরা কিন্তু কভার করতে পারবে। ওকে, ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও, বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।